আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ যারা ঢাবিতে বসতেছো কিংবা যেকোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় বসো। হ্যাঁ, আই গেস ইট ওয়াজ আ নাইস জার্নি টুগেদার। একটা বেশ বড় জার্নি শেষ হচ্ছে। আলহামদুলিল্লাহ। বাট হ্যাঁ, সামনে এক্সাম আসতেছে, বাট তোমাদের সাথে আমাদের তো আসলে জার্নি শেষ না। আমি তো বলছি যে অ্যাডমিশনের একদম লাস্ট ডেট পর্যন্ত তুমি ফুল ব্যাকআপ অ্যান্ড আপডেটস পাবা। তো যাই হোক, এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি। আমি প্রত্যেককে রেকমেন্ড করব যে ভর্তি পরীক্ষায় বসার আগে সকালে হইলো, এটলিস্ট সকালে হইলো এই ভিডিওটা দেখো। গভীর রাতে দেখো, রাতে দেখো, বিকাল সন্ধ্যা যখন দেখো, বাট দেখো। কারণ এই ভিডিওটাতে আমরা এক্সাম হলে তুমি কি করবা, সেটা ঢাবি হোক, জবি হোক, যাবি হোক, সব ক্ষেত্রেই রিলেটেবল হবে। আমি জাস্ট বানায় রাখতেছি, তোমরা একটু দেখে রাখো যে একটা ভার্সিটি ভর্তি পরীক্ষা কিভাবে ডিল করতে হয়। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিছু আলাদা ব্যাপার স্যাপার থাকে, কিছু কিছু ভার্সিটি আছে নিজেদের ক্যাম্পাসে পরীক্ষা নেয়, একটু আলাদা হিসাব থাকে। বাট ভার্সিটি ক্ষেত্রে কি কি করা যায় আমি এটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? তো আসলে প্রথমেই এটা একটু মাথায় রাখো যে তোমাকে অবভিয়াসলি সৃষ্টিকর্তার প্রার্থনাটা মাথায় রাখতেই হবে, অর্থাৎ তার কাছে তোমার উইকনেস, উইক পয়েন্ট এবং সেই উইক পয়েন্টগুলোকে শক্তিশালী করে দেওয়ার যেন সাহস এবং শক্তি আল্লাহ তাআলা তোমাকে দেন, সেটার জন্য অবশ্যই তোমাকে নামাজ কালাম এবং দোয়ার মধ্যে থাকতে হবে। এটা যখনই বলো তখনই, ঠিক আছে? সেকেন্ড একটা কোশ্চেন আসে যে ভাই, আমি সকালে কি কিছু পড়ার জন্য রাখবো কিনা? রিকমেন্ডেশন উড বি সকালে কিছু পড়ার জন্য না রাখাটাই বেটার। কারণ অনেক সময় দেখা যায় হল দূরে পড়ে, অনেক সময় দেখা যায় হলে যাইতে মাঝখানে কোনো বিপদ হইতে পারে, অথবা সকালবেলা হইতে পারে তুমিই অসুস্থ, আল্লাহ না করুক। এসব রিস্কের কারণে সকালবেলা পড়ালেখাটা না রাখাটাই উত্তম। তবে যদি একান্ত কিছু বেঁচে যায়, জিনিসটাকে এমন করার ট্রাই করো যেন এটা তুমি ধরো বাসে যাচ্ছ, একটু দেখে ফেলতে পারো। তো এটাকে রাতের বেলায় একটু স্ট্যাপেল করে বা স্ট্যাপলার করে বা পেজটা ছিঁড়ে বা যেভাবে তুমি করতে পারো, পরবর্তীতেও তো পড়া লাগবে জিনিসটা, তো এরকম হিসাব টিসাব করে একটু গোছানো রাখবা আর কি জিনিসটাকে, ঠিক আছে? যেটা তুমি সকালে দেখতে চাও। আর এত কিছু আহামরি পড়ার এখন আর নাই কিন্তু তোমাদের, ঠিক আছে? যা আছে ওই বিগত বছরের যা যা ওইগুলাই, ঠিক আছে? এখন এই মুহূর্তে এবার আসো ভাই, রাতের বেলা কি কি একটু ফিক্সড রাখতে হবে। দেখো, কাগজপত্র নিয়ে কোনো কম্প্রোমাইজ করবা না, এটা ভুল করা যাবেই না। কাগজপত্র নেওয়ার ক্ষেত্রে মাথায় রাখবা, যেগুলো যেগুলো ভার্সিটিতে তো বলেই দেয় কি নিতে হবে, বাট জেনারেল কেসে দেখা যায় যে অনেকে একটু সেফটি গার্ড হিসেবে একটা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যায়। অনেক সময় কোনো প্রবলেম হলে রেজিস্ট্রেশন কার্ডটা ব্যাকআপ দেয়। তো আমি নিজেও এটা নিতাম, বাকিদেরকেও রেকমেন্ড করি যে তোমাকে ভার্সিটিতে বলুক না বলুক, সার্কুলারে থাকুক না থাকুক, তোমার ভার্সিটির যে অ্যাডমিট কার্ডটা দিচ্ছে, প্রবেশপত্রটা দিচ্ছে, ওইটার সাথে তোমার এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাবা। কারণ যদি কোনো প্রকারের ভুল হয় কিংবা সে তোমাকে চিন্তা করে যে হয়তো ধরো তোমার যে ছবিটা আছে সেই ছবিতে তোমার দাড়ি নাই, বাট এখন মাশাআল্লাহ দাড়ি আছে। তো এখন ছবি যদি না মিলে, তোমার কাছে যে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটা আছে এটা অনেক বড় একটা প্রুফ হিসেবে কাজ করে। তো এটাকে একটু নিয়ে যেতে পারো, বাট একটু যত্ন সহকারে নিবা আরকি, ঠিক আছে? আমি যেটা করতাম কি, একটা এরকম সাইজের ফাইল নিতাম। ফাইলের এক পাশে প্রবেশপত্রটা বাইরের দিকে থাকতো, ঠিক উল্টা পাশেই রেজিস্ট্রেশন কার্ডটা বাইরের দিকে থাকতো। তো আমি এটা বাইর করতাম না, মানে ফাইল থেকে কাগজ বের করতাম না। টিচার আসলে প্রবেশ করতে দেখাইতে চাইলে এভাবে দেখাইতাম, রেজিস্ট্রেশন দেখাইতে চাইলে জাস্ট উল্টায় দেখাইতাম। টিচারও পছন্দ করতো, উনি নিজেও এটার খুইলা দেখতে চাইতেন না ওইখান থেকে, কারণ সব পড়া যায়, ট্রান্সপারেন্ট ফাইল। 15 টাকা থেকে 20 টাকা করে পাওয়া যায় এগুলো, ঠিক আছে, দোকানে। সো হচ্ছে তোমার কাগজপত্রের ব্যাপার। ছোট্ট একটা পানি নিতে আমি রেকমেন্ড করি, 500 ml ওয়ার্ক, মানে হাফ লিটার। আমি একটু আই ওয়াজ মানে আমি আমার টাইমে জমজমের পানি নিতাম। যদি তোমার কাছে এটা থাকে, ইউ ক্যান টেক দ্যাট অলসো। এটা একটা বলতে পারো নেয়ামতের পানি। এটা বেশ হেল্প করে, মেন্টালিও তুমি ভালো থাকবা, অ্যান্ড এটার অ্যাকচুয়াল কুদরত তো আছে, সো এটা নিতে পারো। বাট যদি সেটা অ্যাফোর্ড করার পসিবিলিটি না থাকে, পানি নিয়ে যাবা, ঠিক আছে? অবভিয়াসলি পানি নিয়ে যাবা, পানি ছাড়া যাবা না। ঘড়ির ক্ষেত্রে তুমি, আমি বলবো যে যদি তোমার সাথে গার্ডিয়ান যায়, হাতে একটা ঘড়ি পরে যাইও। যদি বুঝো যে ঘড়ি নিতে দিবে না, তাহলে ঘড়িটা রাইখে যাও। কম দামে ঘড়ি নেওয়াটা বেটার। যেমন এই যে ক্যাসিওর ঘড়িগুলো আছে না, 100-200 টাকা করে পাওয়া যায় ডুপ্লিকেট, ওগুলো যথেষ্ট ব্যাকআপ দেয় ভাই। সো এরকম একটা ঘড়ি নিয়ে গেলে হইলো। বেশি কঠিন ঘড়ি নেওয়ার দরকার নেই। দেখা যাবে ঘড়ি ঠিক আছে, বাট টিচার মনে করতেছে এটা মনে হয় স্মার্ট ওয়াচ। তো এরকম ঘড়ি দরকার নেই। ক্যাসিওর যে একদম বেসিক ছোটবেলা থেকে ঘড়িটা ইউজ করতা, ঈদের সময় যে ঘড়িটা কিনে দিলে বিরক্ত হইতা তুমি, ওই ঘড়িটাই নিয়ে যাও, ঠিক আছে? এবার আসো ভাই, খাতা পাওয়ার সাথে সাথে কি করব? তো ওএমআর এ আমরা আগে নাম, রোল এগুলো বৃত্ত ভরাট টরাট করি। তো একটা জিনিস মাথায় রাখবা যে তোমার না পরীক্ষার হলে তাড়াহুড়া করার কিছু নাই। এটা প্লিজ মাথায় রাখবা। আমাদের হয় কি, ধুমধাম ধুমধাম করে ওএমআর টোএমআর ফিল আপ করে ফালাই দেই, তারপরে প্রশ্ন লেখা পরীক্ষা করতে থাকি, মানে পরীক্ষা দিতে থাকি। টাইম শেষ হুট করে টিচার টান দেয়। দেন এই যে তুমি যে কনফার্ম না যে তুমি কি রোল ঠিক মতো ভরাট করছো কিনা,
সেট ঠিক মতো দিছো কিনা। এটার কারণে হয় কি নেক্সট যতগুলো পরীক্ষা তোমার আসবে সবগুলো কিন্তু খারাপ হবে টেনশনের কারণে। সো বেস্ট থিং হচ্ছে তুমি যখন ওএমআর ফিল আপ করতেছো প্রয়োজনে ভাই 5 মিনিট লাগুক, ইভেন যদি এমন হয় যে প্রশ্নপত্র দিয়ে দিছে বাট তুমি এখন ওএমআর ফিল আপ করতেছো তাও প্যারা নাই, তোমার 2 মিনিট 3 মিনিট লাগতেছে, স্টিল নাও ওএমআরটা একদম ফাইনাল অ্যান্ড ফিট ভাবে দাগাও, দাগানোর পর মিলায় নাও, রিভিশন দিয়ে নাও, শেষ। ওএমআর যেন তোমাকে লাস্টে দেখাও না লাগে, এরকম করে ফিট অ্যান্ড ফাইনাল করার চেষ্টা করবা। অর্থাৎ খাতা যখন নিয়ে যাবে তখন অনেকে দেখা যায় যে একটু দেখি তো ভাই রোল লেখছি কিনা, এই কনফিউশনে যেন তুমি না পারো, এই কারণে শুরুতেই এটাকে একদম ফিট অ্যান্ড ফাইনাল ভাবে ওএমআর নাম টাম এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? এটা গেল। এবার আসো সাবজেক্ট কোড। তো শুরু থেকে জেনারেলি আমাদের আমরা জানি যে কোন কোন সাবজেক্ট কোড আমরা পূরণ করব, ঠিক আছে? আমরা জানি যে কোন কোন সাবজেক্ট আমি আসলে ফিল আপ করতেছি, বাট তারপরেও যদি তোমার কাছে মনে হয় আমি একটু দেখে নিব কিনা সাবজেক্ট কোডটা একটু বাদ রাখতে পারো। আমি বাদ রাখছিলাম যে দেখি বাংলা, ইংলিশ, বায়োলজি কোনটা কঠিন হয়েছে সহজ হয়েছে, এটা করতে পারো। বাট স্টিল তুমি যখন দাগানো শুরু করতেছো মেক শিওর করে তুমি কি সঠিক ঘরে ফিল আপ করতেছো কিনা এবং ওইটার বৃত্তটা বিষয়টার বৃত্তটা কি ফিল আপ করা হয়েছে কিনা, এটা মাস্ট। এবার আসো দাগানোর ব্যাপারটা, অর্থাৎ তুমি ওএমআর দাগাবা কিভাবে। সো দেখো তুমি ধরো 4 নাম্বার দাগায় ফেলছো, 5 নাম্বার তুমি পারো না বা মনে আসতেছে না, তুমি 6 নাম্বারে চলে যাবা। তো এই ক্ষেত্রে বুদ্ধিটা হচ্ছে ধরো তুমি ওএমআরটা ফিল আপ করতেছো এইভাবে, তো একটা হাত থাকবে দাগের সাথে, আরেকটা দিয়ে তুমি ফিল আপ করবা, দাগটার সাথে সাথে তোমার এই আঙ্গুলটা নামবে এবং ফিল আপ করবা, নামবে ফিল আপ করবা, নামবে ফিল আপ করবা। 7 নাম্বার করবা, 7 নাম্বারে হাত ফিল আপ, 8 নাম্বারে হাত ফিল আপ, এভাবে করতে হবে, ঠিক আছে? এখন একটা জিনিস আমি তোমাকে বলে রাখি, একটা টিস্যু পেপার নেওয়া ম্যান্ডেটরি, টিস্যু, জাস্ট বেসিক টিস্যু। কেন? ধরো তুমি 5 নাম্বার বাদ দিয়ে চলে গেছো, 6, 7, 8, 9, 10 সব ভরাট করা হয়ে গেছে, এখন লাস্ট পয়েন্টে যায় 5 নাম্বার তোমার মাথায় আসছে, তুমি দাগাবা। সো ভালো মতো তুমি এটা দিয়েও দাগাচ্ছ, এরকম করে বসাবা। তো যখন বসাবা তোমার হাতটা যেখানে রাখছো সেটার নিচে কিন্তু অনেকগুলো ওএমআর ফিল আপ করা, তুমি যখনই ভরাট করতে যাবা এই হাতের মুছুনিতে তোমার কিন্তু ওএমআর গুলা এলোমেলো হয়ে যাবে। সো বুদ্ধি হচ্ছে একটা টিস্যু পেপার রাখলে, এই এখানে তো আঙ্গুলটা রাখলা, টিস্যু পেপার দিলা, টিস্যুর উপরে হাতটা রেখে যদি তুমি ফিল আপ করো, দেখো আমার হাত কিন্তু নড়তেছে না। তো ফিল আপ করলে তাহলে কিন্তু ওএমআরটা নষ্ট হওয়ার সুযোগ থাকলো না। পরীক্ষার হলে এই ঘটনাটা ঘটবেই যে হুট করে একটা নাম্বার মনে আসতেছে না, 10 মিনিট পরে মনে আসলো, বাট ততক্ষণে অনেকগুলো ভরাট হয়ে গেছে নিচে। এই কারণে একটা টিস্যু পেপার থাকা মাস্ট, এটা রেখে ফিল আপ করা যায়, এটা নিয়ে যাবা, ঠিক আছে? এটা ছিল হচ্ছে আমাদের দাগানোর পার্টটা। এবার আসো ভাই টাইম ম্যানেজমেন্টের পার্ট। টাইম ম্যানেজমেন্টের পার্টের ক্ষেত্রে সবার আগে মাথায় রাখবা এমসিকিউ হোক রিটেন হোক দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য, প্রথম রানে কয়েকটা রানে আসবা, লাইক কোশ্চেন 1 থেকে লাস্টে যাবা। মাইন্ডসেট হচ্ছে আর কিচ্ছু না, তুমি এখানে নতুন কোনো কিছু আবিষ্কার করতে আসো নাই, তোমার কমনই পড়বে ইনশাল্লাহ দেখবা, এবং তোমার মাথায় রাখবা যতটুকু কমন আসছে ততটুকুই প্রশ্ন হয়েছে। আবারও কথাটা শুনো, এই কথাটা মাথায় রেখো, যতটুকু তোমার কমন আসছে প্রশ্ন ততটুকুই হয়েছে। অর্থাৎ ধরো এমসিকিউ আসছে ঢাবিতে 60টা, তোমার কমন আসছে ধরো 40টা, ব্রেনকে বুঝাও 40টার বাইরে কোশ্চেন আসে নাই। এটা হচ্ছে ফার্স্ট মাইন্ডসেট। রান 1, তুমি শুরু করছো এবং তুমি দাগাচ্ছ কোনটা, যেটা যেটা তুমি এক্স্যাক্টলি জানো সেটাই। 1 নাম্বার পারি দাগায় ফেলছে, 2 নাম্বার কনফিউশন বাদ দিচ্ছি, 4 নাম্বার হ্যাঁ পারি দাগায় ফেলতেছে, 6 নাম্বার পারি, যেটা পারবা শুধুমাত্র সেটাই। তোমার মাথায় তখন মাইন্ডসেট এটাই যে ভাই আমার 40টার মতো উঠলেই হয়েছে, আর দরকার নাই। এটা করলে হয় কি ব্রেন যত রিল্যাক্স হবে ভুল করার চান্স তোমার তত কমবে। প্রথম রান শেষ। এবার সেকেন্ড রানে যে যে প্রশ্নগুলো বাদ দিয়ে গেছো ওই প্রশ্নগুলোর পাশে ছোট্ট করে একটা কলম দিয়ে ফোঁটা দিয়ে রাখবে, এটা টিচার বুঝবেও না জীবনে, টিচার আগে বলবে যে দাগায় না টাগায় না, এসে প্যারা নাই, এটা ফোঁটা দিয়ে রাখো, কিচ্ছু হবে না, ফোঁটা বুঝবে না জীবনে। সো এবার নেক্সট রানে এসে তুমি এই ফোটাগুলো দেখে দেখে এটা কি পারে কিনা এভাবে করে উত্তর করবা। সো টাইম ম্যানেজমেন্ট জীবনেও মাথার মধ্যে এটা ধরে নিয়ে যায়ও না যে আমি পার কোশ্চেনে 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম মিলাইতে পারবা না। এটা বাসায় প্র্যাকটিস করার সময় 30-40 সেকেন্ড ধরে প্র্যাকটিস করবা, ঠিক আছে? কিন্তু এক্সাম হলে তুমি যদি একটা কোশ্চেন সলভ করতে পারতেছো না, এখন তোমার মাথায় আছে 40 সেকেন্ড, বাট তুমি জানো যে আর 2 সেকেন্ড হইলেই তুমি পেরে যাবা, এটার জন্য স্কিপ করে যাওয়াটা যেমন বোকামি, ঠিক একইভাবে টাইমের দিকে না তাকায় সলভ করতে থাকাটাও বোকামি। সো তোমার মাথায় থাকবে প্রথম রানে তুমি যেটা এক্স্যাক্টলি এখনই পারো ওইটাই দাগাবা, এটা বাদে আর দাগাবা না। এটা হচ্ছে মাইন্ডসেট, অর্থাৎ যেটা তুমি এখনই পারো, বুঝছো, এখনই ধরো এই 3 আর 2 কত হয়, সাথে সাথে পারতেছো। এখন আমি বললাম যে ভাই ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x dx বাইর করো, ভুলে গেছো তুমি, তাহলে একটু পরে আসো, বুঝছো? সো টাইম ম্যানেজমেন্টের খেলাটা এরকম যে যেটা তুমি এক্স্যাক্টলি যখন পারো তখনই দাগায় ফেলতে হবে। এরকম করে তোমার টার্গেট থেকে পুরো কোশ্চেনটা দেখা করতে থাকবা, টাইম বের হবে, সামনে বের হবে। প্রথম দিকে মনে হবে ভাই কি হইলো, উইথ টাইম দেখবা জিনিসপত্র সলভ হচ্ছে, যদি তুমি ঠান্ডা মাথায় এই স্টাইলে সলভ করতে থাকো।
এটা ছিল টাইম ম্যানেজমেন্ট। এবার আসো ভাই লাস্ট বাট নট দ্য লিস্ট বাট রিভিশনে কি কি থাকতেছে। তো রিটেনের ক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে অবভিয়াসলি তুমি একটু ক্যালকুলেটরে মিলায় দেখবা যে হিসাবগুলো, সরি ক্যালকুলেটর তো নাই, আমি ভুল করছি, ক্যালকুলেটর না, হাতে ক্যালকুলেশন করে একটু মিলায় দেখবা যে হিসাবগুলো ঠিক আছে কিনা। এমসিকিউতে তো আর রিভিশনের সুযোগ থাকতেছে না, বাট রিটেনে ইউ হ্যাভ টু মেক শিওর অফ ইট। এন্ড অলসো ওই যে উপরের রোল নাম এগুলো ঠিক মতো দিয়েছে কিনা এটা তো প্রথমেই ক্লিয়ার করে দেওয়া, তখনই একবার রিভিশন দিয়ে দিবা, পরে যদি আরেকবার টাইম পাও সেবারও দিবা। সো দ্যাটস অল অ্যাবাউট ইউর এক্সাম হল প্রিপারেশন স্ট্র্যাটেজি। তুমি যাই বলো, একটা কথা দিয়ে আমি শেষ করবো, এক্সাম হলে ভাই সাইড টক করবা না, কারণ সাইলেন্স এক্সপেল প্রত্যেকটা হলে হলে থাকে, বিভিন্ন কলেজেও কিন্তু সাইলেন্টলি এক্সপেল করে, অর্থাৎ তুমিও তো দেখা দেখি করে বিন্দাস পরীক্ষা দিয়ে বের হয়ে গেছো, ওই দিক দিয়ে তোমাকে কিন্তু ভর্তি বাতিল করে রাখছে, অর্থাৎ তোমার অ্যাটেন্ডেন্সটাই বাতিল করে রাখছে, ভর্তি না অ্যাটেন্ডেন্স বাতিল করে রাখছে। সো এই ঘটনা কিন্তু প্রতি বছর ঘটে, এটা করা যাবে না, এক। আর দুই হচ্ছে এক্সাম হলে যায় চেনো জানো বা চিনো না জানো না যাই হোক না কেন, তার সাথে আলাপ করা দরকার নাই তুমি কি পড়ে আসছো, কারণ জেনারেল কেসেসে না, এটা একদম 100% কেসেসে দেখা যায় এক্সাম হলে বসে তুমি যদি আলোচনা করো আমি এটা পড়ছি তুই এটা পড়ছিস, এটাতে জাস্ট তোমার প্রিপারেশন খারাপ হয়। যেহেতু এক্সাম হলে দেখা দেখি করার সুযোগ তুমি এমনিও পাইতেছো না, যেহেতু এমনিই সুযোগ পাইতেছো না, তাই হুদাই ভাই কে কি পড়ে আসছে এটা জানা তোমার কোনো দরকার নাই, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। সবাইকে অনেক অনেক শুভকামনা এবং তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক বেশি দোয়া। প্রত্যেকে একটা বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম দিয়ে আসো, এবং নেক্সট এক্সামগুলোতেও কিন্তু আমাদের কাছ থেকে তোমরা এরকম সিমিলার অ্যান্ড সেম আপডেট পাবা। আর বাকি সব কিছু তো বাকি সবার মতোই থাকতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।